রেলওয়ে এনটিপিসির পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ অনেকের অ্যাডমিট কার্ড চলে এসেছে, অনেকের সিটি ইন্টিমেশন চলে এসেছে। আর যাদের এখনো আসেনি দু একদিন ওয়েট করো, সিটি ইন্টিমেশন চলে আসবে। তোমরা জানো পরীক্ষার তোমাদের পরীক্ষার 10 থেকে 12 দিন আগে সিটি ইন্টিমেশন চলে আসে, আর 3 থেকে 4 দিন আগে কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা এনটিপিসি থেকে বিগত বছরে আসা জিকে জিএস এর প্রশ্ন সলভ করব। শুধু প্রশ্ন সলভ করব না, সেই প্রশ্নের পিছনে থাকা কনসেপ্ট জানবো, যাতে কিনা আপকামিং পরীক্ষায় এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের হেল্প করে। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের স্ক্রিনে প্রথম প্রশ্ন রয়েছে এনটিপিসি 2025-এ আসা একটা প্রশ্ন। বলেছে 2 মোল CO2 মানে হচ্ছে বাবা কার্বন ডাই অক্সাইড। তাহলে 2 মোল কার্বন ডাই অক্সাইডে কত সংখ্যক অণু পাওয়া যায়? দেখো একটা নাম্বার আছে অ্যাভোগাড্রো সংখ্যা, এই নাম্বারটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো অ্যাভোগাড্রো সংখ্যার মান কত বাবা? অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, যেটা অপশন এতে লেখা আছে। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান। এই অ্যাভোগাড্রো সংখ্যা বা 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু পাওয়া যায় যে কোনো 1 মোল গ্যাসের ক্ষেত্রে, যে কোনো 1 মোল গ্যাসের ক্ষেত্রে। যদি বলতো আমাকে এখানে 1 মোল, তাহলে আমার উত্তর হতো 6.022 ইন্টু 10⁻23, কিন্তু আমাকে বলেছে 2 মোল। তাহলে 2 মোলের ক্ষেত্রে কি হবে? দাদা এটাকে 2 দিয়ে গুণ করে দিন। তাহলে 2 দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে 6 দুগুণে 12 চলে আসবে, তাহলে 12.044। তাহলে অপশন ডিতে আছে দেখো 12.044 ইন্টু 10⁻23, অপশন ডি কিন্তু আমার এখানে সঠিক উত্তর হবে। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে ঘুরিয়ে আর কি কি প্রশ্ন দিতে পারে। তোমাকে প্রশ্ন দিতে পারে এই কার্বন ডাই অক্সাইড, বলো এই কার্বন ডাই অক্সাইডের মোলার ভর কত বা গ্রাম আণবিক ভর কত? তাহলে এর মোলার ভর তোমাকে বার করতে গেলে কি করতে হবে? তোমাকে জানতে হবে কার্বনের মান হচ্ছে 12। কার্বনের মান কত বাবা? কার্বন সি হচ্ছে 12 গ্রাম, আর অক্সিজেন হচ্ছে 16 গ্রাম হয়। অক্সিজেন কত হয়? 16 গ্রাম। তাহলে CO2 আছে, তাহলে CO2 কার্বন একটা আছে, কার্বন একটা থাকলে 12 বসিয়ে দিলে, আর অক্সিজেন হচ্ছে 16 গ্রাম করে, দুটো আছে, তাহলে 16 ইন্টু তুমি 2 করে দিলে, 16 ইন্টু 2 করলে পারে আসে 32 প্লাস 12, তার মানে 44 গ্রাম। তাহলে কার্বন ডাই অক্সাইডের মোলার ভর যদি জিজ্ঞেস করে কত বলবে? 44 গ্রাম। আর তোমাকে ঘুরিয়ে কোশ্চেন করতে পারে, বলো 2 মোল না বলে তোমাকে বলে দিতে পারে, বলো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা কত? তুমি কি বলবে? যখনই 44 গ্রাম বলবে তখনই তুমি ভাববে যে 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা কত থাকবে? না, এটা থাকবে 6.022 ইন্টু 10⁻23 খানা। বা তোমাকে ঘুরিয়ে বলতে পারে, বলো 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড। এই 2 মোল না বলে এর জায়গায় তোমাকে বলতে পারে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা কত। তুমি দেখবে যে কার্বন ডাই অক্সাইড মানে 44 গ্রাম, 1 মোল মানে 44 গ্রাম, তাহলে 88 গ্রাম দেওয়া আছে মানে 2 মোল দেওয়া আছে, তাহলে 2 মোল কার্বন ডাই অক্সাইড অণুর সংখ্যা, তখন আমার উত্তর এটাই হয়ে যাবে 12.044 ইন্টু 10⁻23। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় করতে পারে। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে গুপ্ত সাম্রাজ্যের শাসক হিসেবে প্রথম চন্দ্রগুপ্তের স্থলাভিষিক্ত কে হন? তার মানে প্রথম চন্দ্রগুপ্তের পরে রাজা কে হন? প্রথম চন্দ্রগুপ্তের পরে রাজা হন হচ্ছে সমুদ্রগুপ্ত, যিনি গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট। আর এই গুপ্ত সাম্রাজ্যকে বলা হচ্ছে সুবর্ণ যুগ। প্রাচীন ভারতের ইতিহাসে ম্যাডাম তোমাদের পড়িয়েছেন যে প্রাচীন ভারতের ইতিহাসে আমাদের বিভিন্ন সাম্রাজ্য এসেছে, মৌর্য বংশ এসছে, গুপ্ত বংশ এসছে। তাহলে এই বংশগুলোর মধ্যে প্রাচীন যুগের সুবর্ণ যুগ কাকে বলা হয়? সুবর্ণ যুগ বলা হচ্ছে এই গুপ্ত সাম্রাজ্যকে বা গুপ্ত বংশকে বলা হচ্ছে প্রাচীন যুগের সুবর্ণ যুগ। এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজাকে না, গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়নও বলা হয়। মনে রাখবে ভারতের পরীক্ষায় দিয়েছে কোশ্চেন যে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? তো মনে রাখবে নেপোলিয়ন বলা হচ্ছে সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তের পরে কে রাজা হন? সমুদ্রগুপ্তের পরে রাজা হন, মনে রাখবে সমুদ্রগুপ্তের পরে রাজা হচ্ছেন বাবা, এখানে লেখা আছে দেখো রামগুপ্ত। তাহলে কি একটা চার্ট দেওয়া আছে যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে যদি জিজ্ঞেস করে তাহলে বলবে শ্রীগুপ্ত, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তারপরে এসছেন ঘটোৎকচ, তারপরে প্রথম চন্দ্রগুপ্ত দেখতে পাচ্ছ এখানে, যিনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। এনাকে আবার গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাও কিন্তু বলা হয়। এছাড়া সমুদ্রগুপ্ত দেখতে পাচ্ছ সর্বশ্রেষ্ঠ রাজা বলা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের, তাকে ভারতের নেপোলিয়ন বলা হয়। এলাহাবাদ বলে একটা প্রশস্তি রয়েছে, এটাও পরীক্ষায় দিয়েছে। এলাহাবাদ প্রশস্তি থেকে তার কথা জানা যায়, কার কথা? সমুদ্রগুপ্তের কথা জানা যায়। পরীক্ষায় প্রশ্ন দেবে যে এলাহাবাদ প্রশস্তি থেকে কোন গুপ্ত রাজার কথা জানা যায়? বলবে সমুদ্রগুপ্তের কথা জানা যায়। বা সমুদ্রগুপ্তের কথা কোন প্রশস্তি থেকে জানা যায়? না, এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যাচ্ছে। চলে এসো পরের রাজার নাম কি? না, রামগুপ্তের পরে রাজা হন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে সমুদ্রগুপ্ত,
তারপরে আসেন কে? রামগুপ্ত, খুব অল্প সময়ের জন্য। তারপরে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য উপাধি দেওয়া হয়, বা বিক্রমাদিত্য উপাধি তিনি নিজে নেন। এবং তারপরে তারপরে কে আসেন না, প্রথম কুমারগুপ্ত আসেন, যিনি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। পরীক্ষায় দিয়ে দেয় যে নালন্দা বিশ্ববিদ্যালয় কোন যুগে তৈরি হয়েছিল? গুপ্ত যুগে। কোন রাজা তৈরি করেছিলেন? না, তৈরি করেছিলেন আমাদের প্রথম কুমারগুপ্ত, মনে রাখবে। তারপরে আসেন স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন, এবং বলা হয় যে গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজার নাম হচ্ছে স্কন্দগুপ্ত। তারপরে আস্তে আস্তে গুপ্ত সাম্রাজ্য না অবলুপ্তির পথে চলে যায়, আস্তে আস্তে তার ক্ষমতা কমতে থাকে, লুপ্ত হতে থাকে। তাহলে এই গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস তোমরা পড়বে, ম্যাডাম তোমাদের পড়িয়েছেন, দেখবে। চলে এসো পরের পার্ট। দেওয়া আছে কম্পিউটার সিস্টেমে সিপিইউ এর প্রাথমিক কাজ কি? সিপিইউ, কম্পিউটারের মধ্যে সিপিইউ বলে একটা জিনিস আছে যাকে আমরা বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কি নাম দিই? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই ফুল ফর্মটাও কিন্তু পড়ে রাখবে, পরীক্ষা দিয়ে দেবে যে সিপিইউ এর ফুল ফর্ম কি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হচ্ছে এটাকে। কম্পিউটারের ব্রেনও বলা হয়। সিপিইউকে কি বলা হচ্ছে? কম্পিউটারের ব্রেন বলা হচ্ছে। এর কাজ কি একটু দেখে নিই। ইনপুট এবং আউটপুট ডিভাইস সংযোগ করে না বাবা, ঠিক আছে। বলেছে নির্দেশাবলী কার্যকর করে এবং ডেটা প্রক্রিয়াকরণ করে, ঠিক আছে। হ্যাঁ, একদম ঠিক উত্তর বলেছে, নির্দেশাবলী কার্যকরী করে। তুমি যে নির্দেশ দেবে সেটাকে কাজে রূপান্তর করবে এবং ডেটা প্রক্রিয়াকরণ করবে। তুমি যে ডেটা দেবে সেটাকে ও কি করবে? প্রসেস করবে। পাওয়ার সাপ্লাই পরিচালনা করবে, হবে না। স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করবে, এটাও হবে না। তাহলে অপশন 2 বা বি আমার সঠিক উত্তর হয়ে গেল। স্যার সিপিইউ কোনটাকে বলে? দেখো সিপিইউ এর ছবি দেখতে পাবে এখানে। দেখো এই টাইপের আমরা ইউজ করি ইন্টেল i7 i9, ঠিক আছে, এরকম ইউজ করি আমরা ইউজ করি তোমার ইন্টেলের সঙ্গে সঙ্গে আরেকটা কি ইউজ করি কৌশিক? রাইজেন ইউজ করি আমরা, রাইজেন 5, রাইজেন 7 এগুলো ইউজ করি। এগুলো হচ্ছে তোমার খুব দেখতে ছোট, কিন্তু এর কাজ খুব মানে খতরনাক কাজ। এটা ছাড়া কম্পিউটার চলবে না। এটা হচ্ছে কম্পিউটারের ব্রেন বলা হয়। আমাদের যেমন ব্রেন সমস্ত কাজকর্মকে নিয়ন্ত্রণ করে, তেমনভাবে এবারটা কি করে? সমস্ত কাজকর্মকে কম্পিউটারের নিয়ন্ত্রণ করছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে কোন রাজ্য উভয় মৌসুমী বায়ু থেকেই বৃষ্টিপাত পায়, বা উভয় মৌসুমী বায়ুর দ্বারা বৃষ্টিপাত হয় কোন রাজ্যের মধ্যে? দেখো দুরকম মৌসুমী বায়ু হয়, একটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, একটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এই দুরকম মৌসুমী বায়ুর দ্বারা ভারতের এমন একটি রাজ্য রয়েছে যেখানে দুবার বৃষ্টিপাত হয়। দেখো কোন রাজ্য হবে? উত্তর হবে তামিলনাড়ু। এই তামিলনাড়ুতে দুরকম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটায়। কীরকমভাবে ঘটায়? দেখো একবার হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এরকমভাবে যাচ্ছে, তাহলে ভারত রয়েছে এরকমভাবে, ঠিক আছে, ভারত রয়েছে, এই ভারতের ওপর দিয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কিন্তু এখানে এখানে তামিলনাড়ু অবস্থান করছে। এই তামিলনাড়ুতে অল্প পরিমাণে বৃষ্টি হয়, কারণ এখানে একটা পর্বতমালা আছে যাকে আমরা বলছি পশ্চিম ঘাট পর্বতমালা। তো এই পশ্চিম ঘাট পর্বতমালা এখানে অবস্থান করছে। এই জন্য যখন এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যাচ্ছে তখন অল্প বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু যখন এই বায়ুটা ফিরে আসছে, তাকে আমরা বলছি উত্তর পূর্ব মৌসুমী বায়ু, এদিক থেকে ফিরে আসছে, তখন এই তামিলনাড়ুর দিকে বেশি পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এবং সেখানে তখন কি হচ্ছে না অত্যধিক বৃষ্টি হচ্ছে। তাহলে দুবার বৃষ্টি হচ্ছে, একবার যাওয়ার সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন যাচ্ছে তখন অল্প বৃষ্টিপাত ঘটাচ্ছে, কারণ একটু বাধা পেয়ে যাচ্ছে পশ্চিমঘাট পর্বতে, আর যখন ফিরে আসছে তখন অত্যধিক হারে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে শীতকালে একবার বৃষ্টি হচ্ছে, জুনের শুরুতে একবার বৃষ্টি হচ্ছে যাওয়ার সময়, আর যখন ফিরে আসছে অক্টোবরের দিকে তখন আরেকবার বৃষ্টিপাত হচ্ছে মুষলধারে। তাহলে দুবার বৃষ্টিপাত ঘটানো হচ্ছে তামিলনাড়ুতে, এবং এই জন্য তামিলনাড়ুতে কি হচ্ছে না উর্বর জমি পাওয়া যায়, এখানে চাষবাস ভালো হয়। তাহলে এখানে চাষবাসের পক্ষে উপযোগী জমি পাওয়া যাচ্ছে দুবার বৃষ্টিপাতের জন্য। চলে এসো পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে দেখো ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, কম্পিউটার, তার সঙ্গে সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এতগুলো পার্ট, তার সঙ্গে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তুমি যদি ভালো করে না পড়ে যাও তাহলে রেলওয়ে, এসএসসি বা যে কোনো পরীক্ষায় জিকে জিএসের পার্ট থেকে ফুল মার্কস তুমি করতে পারবে না। এই ফুল মার্কস পেতে গেলে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট বাবা পড়তে হবে, আর প্রত্যেকটা সাবজেক্ট যদি তুমি চাও একসঙ্গে পড়তে, আলাদা আলাদা টিচার তোমাকে পড়াবেন। তার জন্য রয়েছে আমাদের ইয়োর স্টাডি অ্যাপ, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট, যেমন আমি সায়েন্স পড়াই, যেমন আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি আমাদের ম্যাডাম পড়ান, ওখানে ম্যাডাম পড়াচ্ছেন, এখানে আমি কোশ্চেন কয়েকটা পড়াচ্ছি, ঠিক আছে, কিন্তু আমাদের কোর্সের ভেতরে পুরো ম্যাডাম ডিটেলসে ধরে ধরে পড়ান, চ্যাপ্টার ওয়াইজ পড়ান। যেমন এখানে পলিটি পড়ান আমাদের বিদেশ স্যার পড়ান, ইকোনমিক্স রয়েছে আমাদের, স্ট্যাটিক জিকে রয়েছে আমাদের রঞ্জিত স্যার পড়ান। তো প্রত্যেকটা আলাদা আলাদা স্যার ম্যাডাম আমাদের এখানে কিন্তু পড়াচ্ছে, যেখানে তোমার প্রত্যেকটা সাবজেক্ট জিরো লেভেল থেকে পড়ানো হয়, জিরো থেকে একেবারে হিরো করে দেওয়া হয়। সায়েন্স যারা আমার কাছে পড়ছে তাদেরকে আমি এইটুকুনি বলতে পারি যে সায়েন্স একবার যদি আমার কাছ থেকে পড়ে নেয়, অল ইন্ডিয়াতে যত কটা এমসিকিউ লেভেলের বাবা চাকরির পরীক্ষা আছে
সায়েন্স একটা কোশ্চেনও কিন্তু বাইরে যাবে না, আটকাবে না, কারণ আমি কনসেপ্ট সহকারে তোমাকে ধরে ধরে পড়াই। তোমরা জানো, যারা পড়ে তারা জানো। জিজ্ঞেস করে নেবে কোনো বন্ধু বান্ধব পড়ে থাকলে, জিজ্ঞেস করবে আমি কেমনভাবে তোমাদেরকে সায়েন্স পড়াই। পুলিশের ব্যাচ রয়েছে, আমাদের এসএসসির ব্যাচ, রেলওয়ের ব্যাচ, জেনারেল সায়েন্সের ব্যাচ রয়েছে। এছাড়াও যদি তুমি ভাবো যে স্যার আমি সবকটা পরীক্ষা দিতে চাই, তার জন্য তোমার কম্বো ব্যাচ কিন্তু রয়েছে 6.0, তুমি জয়েন করতে পারো এই সমস্ত ব্যাচে। তো ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে, এই সব সুযোগ সুবিধা তুমি পেয়ে যাচ্ছ। ছোটবেলার ঘাটতি পূরণ করতে পারবে, লাইভ ক্লাস করতে পারবে, তোমাকে বেসিক থেকে পড়ানো হবে, আপডেট লেভেলে তুমি কন্টেন্ট পেয়ে যাবে। এই সমস্ত জিনিসপত্র তুমি এক জায়গায় ইওর স্টাডি অ্যাপের মধ্যে পেয়ে যাচ্ছ। পিডিএফ, মক টেস্ট, তুমি এগুলো সব এক জায়গায় পেয়ে যাচ্ছ। তো ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও এবং আরও জানতে কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করে নাও। চলে আসছি আমাদের পরের প্রশ্ন। দেখো আরআরবি এনটিপিসিতে আরেকটা প্রশ্ন দিয়েছে সায়েন্স থেকে, বলেছে পি ব্লক মৌল সম্পর্কে নিচের কোনটা সঠিক নয়? পি ব্লক মৌল, দেখো এই পি ব্লক মৌল কোথায় আছে? এটা আছে পর্যায় সারণীর মধ্যে, পিরিয়ডিক টেবিলের মধ্যে। স্যার পিরিয়ডিক টেবিলের মধ্যে, পর্যায় সারণীর মধ্যে কোথায় আছে এটা? চলো একবার দেখে নিই, তারপরে এই সমস্ত প্রশ্নের উত্তর জলের দরে ফলের রস লাগবে। দেখো এই হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণী। এই পর্যায় সারণীর মধ্যে এই যে প্রথম এবং দ্বিতীয় যে গ্রুপটা আছে, শ্রেণীটা আছে, এই পার্টটাকে আমরা বলছি এস ব্লক মৌল। কি বলছি আমরা? এস ব্লক মৌল। এবং এখানে এখানে চলে এসো 3 থেকে 12 পর্যন্ত যে শ্রেণীটা রয়েছে মাঝখানে, এটাকে বলছি আমরা ডি ব্লক মৌল। এটাকে আমরা ডি ব্লক মৌল বলছি। এটাকে সন্ধিগত মৌল বলা হয়, এটাকে সন্ধিগত মৌলও বলা হয়, কারণ এদের যোজ্যতা পরিবর্তন হয়, এই জন্য এদেরকে সন্ধিগত মৌল বলা হচ্ছে। আর প্রথমটাকে বলা হচ্ছে ক্ষার ধাতু, দ্বিতীয়টাকে বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আর এখানে দেখো 13 নম্বর শ্রেণী থেকে এই 18 নম্বর শ্রেণী পর্যন্ত এই পার্টটার মৌলগুলোকে বলা হচ্ছে পি ব্লক মৌল। কি বলা হচ্ছে বাবা? পি ব্লক মৌল বলা হচ্ছে। এই পি ব্লকের মধ্যে দেখো ধাতুও আছে, যেমন এখানে দেখো টিন রয়েছে, গ্যালিয়াম রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে, তাহলে এখানে হচ্ছে ধাতু আছে, এখানে ধাতু আছে, আবার অধাতুও আছে। দেখো এখানে অক্সিজেন আছে, সালফার আছে, হ্যাঁ ফ্লুরিন আছে, নাইট্রোজেন আছে, তাহলে এর মধ্যে অধাতুও আছে। কি আছে এর মধ্যে? অধাতুও অবস্থান করছে। তাহলে ধাতু আছে, অধাতু আছে, তার সঙ্গে ধাতু কল্পও আছে। যেমন এখানে দেখো আর্সেনিক আছে, অ্যান্টিমনি রয়েছে, ঠিক আছে, বিসমাথ রয়েছে, তাহলে এর মধ্যে কি আছে? ধাতু কল্পও কিন্তু রয়েছে। তাহলে ধাতু কল্প, ধাতু এবং অধাতু, তিনটে উপাদানই কোথায় রয়েছে? পি ব্লকের মধ্যে রয়েছে। আর পি ব্লকের মৌলগুলোর বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 13 নম্বরের ক্ষেত্রে 3 হয়, 14 নম্বরের ক্ষেত্রে 4 হয়, 15 নম্বরের ক্ষেত্রে 5, 16 ক্ষেত্রে 6, 17 ক্ষেত্রে 7, 18 ক্ষেত্রে 8 হয়। তাহলে 13 থেকে 18 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 3 থেকে শুরু হচ্ছে, 8 পর্যন্ত রয়েছে। এবার আমরা দেখব কি প্রশ্ন এখান থেকে দিয়েছে। চলো, দেয়া আছে এদের সন্ধিগত মৌল বলা হয়। পি ব্লকের মৌলগুলোকে সন্ধিগত মৌল বলা হয় বলেছে, কিন্তু আমরা দেখলাম পি ব্লকের মৌল নয় বাবা, ডি ব্লকের মৌলকে সন্ধিগত মৌল বলে। তাহলে অপশন এ কিন্তু আমার ভুল বলেছে। অপশন 2 দেখি কি বলেছে। এদের মধ্যে অধাতুও আছে, আবার মহৎ গ্যাস, নোবেল গ্যাসও আছে। মহৎ গ্যাস না বলে এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস রয়েছে, তাহলে এটা ঠিক বলেছে। দেখো এর মধ্যে অধাতুও আছে, নোবেল গ্যাসও আছে। নোবেল গ্যাস লাস্টেরগুলো, হ্যাঁ, হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো হচ্ছে নোবেল গ্যাস রয়েছে। এদের সবচেয়ে বাইরের স্তরে NH2NP1, মানে 2 আর 1, তিনটে থেকে এখানে 2 আর 6, 8টা, 2 আর 6, 8টা, তাহলে 3 থেকে 8টা ইলেকট্রন রয়েছে। একদম তাই বললাম আমি একটু আগে, যে 3 থেকে 8টা ইলেকট্রন আছে। 13 নম্বরে 3টে, আর এখানে গেলে পারে 14 নম্বরে 4টে, 15 নম্বরে 5টা, 16তে 6টা, 17তে 7টা, 18তে 8টা, 3 থেকে 8টা পর্যন্ত ইলেকট্রন আছে বাইরের কক্ষে। তার মানে এটা আমার ঠিক বলেছে, অপশন 3ও আমার ঠিক। এরা 13 থেকে 18 নম্বর গ্রুপভুক্ত, একদম ঠিক বলেছে। একটু আগেই বললাম 13 থেকে 18 নম্বর গ্রুপভুক্ত, ঠিক বলেছে। তাহলে অপশন আমার ভুল কোনটা দেওয়া আছে? 1 নম্বরটা, এটাই আমার ঠিক উত্তর হয়ে গেল। চলে এসো। তাহলে এই সমস্ত কনসেপ্ট যদি না জানো কিন্তু পরীক্ষায় তুমি উত্তর করতে পারবে না, কারণ কনসেপচুয়াল প্রশ্ন এরকমই পরীক্ষায় আসছে, পরীক্ষায় দিয়েছে এবং পরীক্ষায় এই টাইপেরই কোশ্চেন দেবে। চলে এসো। 1928 সালে সাইমন কমিশন বিরোধী প্রতিবাদের প্রধান কারণ কি ছিল? 1928 সালে সাইমন কমিশন ভারতে এসেছিল, এবং সাইমন কমিশন যখন ভারতে এসেছিল তখন কোনো ভারতীয় ছাড়াই এই কমিশনে 7 জন ব্রিটিশকে নিয়ে এই কমিশন তৈরি করা হয়েছিল। কেন তৈরি করা হয়েছিল বলছি, তার আগে দেখো বলেছে কেন ভারতীয়রা প্রতিবাদ করেছিল? নতুন আইন প্রবর্তনের জন্য না, সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের জন্য না, কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না, হ্যাঁ, কোনো ভারতীয় প্রতিনিধিকে রাখা হয়নি, 7 জন ব্রিটিশকে নিয়ে এই সাইমন বাবু কি করেছিলেন? কমিশন তৈরি করেছিলেন। 1928-এ তারা ভারতে এসেছিলেন। কি জন্য এসেছিলেন? না, 1919-এ একটা আইন হয়েছিল, একটা সংস্কার এসেছিল 1999, এটাকে বলা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার। মন্টেগু চেমসফোর্ড সংস্কার, সেটাকে পর্যবেক্ষণ করার জন্য সাইমন কমিশন ভারতে এসেছিলেন।
সাইমন কমিশন 1928 ভারতে এসেছিলেন এবং তার জন্য গো ব্যাক সাইমন নারা দেওয়া হয়েছিল। গো ব্যাক সাইমন এরকমভাবে প্রতিবাদ করেছিল ভারতের মানুষজনেরা। কবে এসেছিল না 1928-এর 3 ফেব্রুয়ারি সারা ভারতে স্লোগান উঠেছিল গো ব্যাক সাইমন, গো ব্যাক সাইমন। এবং এই সাইমন কমিশনের প্রতিবাদ করতে গিয়ে একজন মহান নেতা, ভারতের মহান নেতা আত্মবলিদান দিয়েছিলেন, যার নাম হচ্ছে লালা লাজপত রায়। পরীক্ষায় দেবে কোশ্চেন যে লালা লাজপত রায় কেন হচ্ছে তোমার মানে নিহত হয়েছিলেন, কার বিরোধিতা করতে গিয়ে বা কোন কমিশনের বিরোধিতা করতে গিয়ে? বলবে সাইমন কমিশনের বিরুদ্ধে তিনি আন্দোলন করতে গিয়ে 1928 হচ্ছে তোমার পুলিশের লাঠিচার্জে প্রথমে আহত হন এবং তারপরে তিনি হচ্ছে নিহত হয়ে যান। এবং এর বিরুদ্ধে একটা রিপোর্ট বানান, নেহেরু রিপোর্ট। এই নেহেরু মানে জওহরলাল নেহেরু না, এই নেহেরু মানে হচ্ছে মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরুর বাবা, পিতা, ঠিক আছে? মতিলাল নেহেরু একটা রিপোর্ট তৈরি করেন, যে রিপোর্টে বলা হয় যে ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে হবে, ভারতকে ফান্ডামেন্টাল রাইট দিতে হবে, এরকমভাবে কতগুলো তিনি নিয়ম করে বলে দেন যে নেহেরু রিপোর্টের মাধ্যমে ভারতীয়দেরকে আস্তে আস্তে স্বায়ত্ত শাসন দিতে হবে। তাহলে এই 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 নেহেরু রিপোর্টের ভিত্তিতে 1935-এ 1935-এ ব্রিটিশরা কি করে একটা সংস্কার আনে, আইন সংস্কার আনে। ম্যাডাম তোমাদেরকে এগুলো ডিটেলসে পড়িয়েছেন, এগুলো তোমরা পড়বে, দেখবে, এগুলো বুঝতে পারবে, এগুলো সম্পর্কে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে পেনিসিলিন আবিষ্কারের প্রধান প্রভাব কি ছিল? পেনিসিলিন কিভাবে আবিষ্কার হয়েছিল তোমাদের একটু বলে দিই। দেখো, পেনিসিলিন পেনিসিলিয়াম নোটেটাম নামক একরকম ছত্রাক থেকে তৈরি হয়েছিল। তো পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে পেনিসিলিন তৈরি করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। আর এই পেনিসিলিন হচ্ছে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক। প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে পেনিসিলিন। কিন্তু এটা আকাঙ্ক্ষিতভাবে তৈরি হয়নি, মানে এটা তুমি চাইছো যে অনেকদিন ধরে ইনি রিসার্চ করেছেন তারপরে তৈরি করেছেন, এরকম নয়, ঠিক আছে? ইনি দেখলেন যে হঠাৎ করে তৈরি হয়ে গেছে। ইনি হচ্ছে তোমার খাবার দাবার একটা জায়গায় রেখেছিলেন, টিফিন রেখেছিলেন, এবং সেই টিফিনটা পরবর্তীকালে যখন নষ্ট হয়ে যায় দেখেন যে ওর উপরে ছত্রাক জন্মে গেছে, এবং সেই ছত্রাক থেকে তিনি ওখান থেকে পান যে ছত্রাকের নাম হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম। তো পেনিসিলিয়াম নোটেটাম থেকে পেনিসিলিন তিনি তৈরি করেন, এবং সেটা পরবর্তীকালে আরও বিজ্ঞানীরা তাকে রিসার্চ করে টোরে নিয়ে তার সঙ্গে সহযোগিতা করে পরবর্তীকালে এখান থেকে পেনিসিলিন ওষুধ তৈরি করা হয়, অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়। এবং সেই অ্যান্টিবায়োটিক হচ্ছে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর মানুষের কিন্তু প্রাণ বাঁচিয়েছিল। তো এই পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে পেনিসিলিন তৈরি হয়েছে, সেখান থেকে প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে, সেই অ্যান্টিবায়োটিক দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু কাজে লেগেছে। তাহলে এই শ্রেয়টা দেওয়া হচ্ছে কাকে? না আলেকজান্ডার ফ্লেমিংকে দেওয়া হচ্ছে। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক। অপশন নাম্বার 2 আমার এখানে সঠিক উত্তর। তাহলে এটা প্রথম অ্যান্টিবায়োটিক। এবং যদি বলে প্রথম ভ্যাকসিনের নাম কি, দেখো অপশন এতে রয়েছে গুটি বসন্ত। এই গুটি বসন্তের ভ্যাকসিন হচ্ছে প্রথম আবিষ্কৃত ভ্যাকসিন। প্রথম আবিষ্কৃত টিকা যদি জিজ্ঞেস করে তাহলে প্রথম ভ্যাকসিন বা টিকার নাম হচ্ছে গুটি বসন্তের টিকা, যেটারও আবার কি হয়েছে না গরুর বসন্ত রোগের ভাইরাস থেকে তৈরি করা হয়েছে। কে তৈরি করেছেন? এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার তৈরি করেছিলেন গুটি বসন্তের টিকা। এনাকে বলা হচ্ছে অনাক্রমতা বিদ্যার জনক। এডওয়ার্ড জেনার নামটাও পড়ে রাখবে। আর এনাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিকের জনক আলেকজান্ডার ফ্লেমিংকে। চলে এসো পরের কোশ্চেনে। আচ্ছা, জলাতঙ্ক রোগ দেওয়া আছে, জলাতঙ্ক রোগটা পড়ে রাখবে। জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছেন লুই পাস্তুর, এনার নামটাও মনে রাখবে। লুই পাস্তুর হচ্ছে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন। চলে এসো পরের কোশ্চেন। দেওয়া আছে 2030 সালের মধ্যে ভারতের পুনর্বিকিরণযোগ্য শক্তির লক্ষ্যমাত্রা কত? ভারতের রিনিউয়েবল এনার্জি লক্ষ্যমাত্রা কত? 2030 সালের মধ্যে ভারতের রিনিউয়েবল শক্তির লক্ষ্যমাত্রা 500 গিগাওয়াট। কিন্তু মজার বিষয় হচ্ছে 2025-এর মধ্যেই ভারত এই 500 ওয়াটের মধ্যে 250 ওয়াট 50% রিনিউয়েবল এনার্জি কমপ্লিট করে ফেলেছে। রিনিউয়েবল এনার্জি কত কমপ্লিট করেছে? 250 গিগাওয়াট 2025-এর মধ্যেই তারা কমপ্লিট করে ফেলেছে। আর 5 বছর আমাদের বাকি। তাহলে প্রত্যেক বছর আমাদের যদি 50 গিগাওয়াট করে আমরা রিনিউয়েবল এনার্জি বাড়াই, মানে শক্তি উৎপাদন বাড়াই, তাহলে পারে আমাদের লক্ষ্যমাত্রা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ভারতের টার্গেট আরও বেশি, 500 গিগাওয়াট করা হয়েছে, কিন্তু চেষ্টা করা হচ্ছে যেটা 2028-এর মধ্যেই কমপ্লিট করে নেওয়ার 500 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে? নন রিনিউয়েবল না, রিনিউয়েবল। স্যার রিনিউয়েবল এনার্জি মানে কি? রিনিউয়েবল এনার্জি মানে এই যে সৌরশক্তি, এই যে বায়ু শক্তি, এই যে জোয়ার ভাটার শক্তি, তাহলে এই সমস্ত শক্তিগুলোকে বলা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, যেখান থেকে ভারতের শক্তি উৎপাদনের মাত্রা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। চলে এসো পরের কোশ্চেন। দেওয়া আছে অ্যামাইনো অ্যাসিডের কোন কার্যকরী গোষ্ঠীগুলো বা ফাংশনাল গ্রুপগুলো সরাসরি পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত? দেখো দেওয়া আছে এখানে অ্যামাইনো অ্যাসিড। তাহলে একটা গ্রুপ হচ্ছে অ্যামাইনো গ্রুপ হবে। অ্যামাইনো গ্রুপ, তাহলে অ্যামাইনো গ্রুপ কোথায় দেওয়া আছে? অ্যামাইনো গ্রুপ এখানেই দেওয়া আছে। তাহলে একটা অপশানেই অ্যামাইনো গ্রুপ দেওয়া আছে, তাহলে এখানে এমনিই পাওয়া যাচ্ছে, অপশান এ আমার সঠিক উত্তর হবে। তাহলে অ্যামাইনো গ্রুপ কোনটাকে বলে? তার চিহ্ন কি হয়, সংকেত কি হয়? না NH2 হচ্ছে অ্যামাইনো গ্রুপ। এবং তার সঙ্গে কার্বক্সিল গ্রুপ,
কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কি রয়েছে না COOH গ্রুপ রয়েছে। তাহলে COOH গ্রুপকে কার্বক্সিল গ্রুপ বলা হচ্ছে। এই কার্বক্সিল গ্রুপ আর অ্যামিনো গ্রুপ মিলে কি তৈরি করছে, অ্যামাইনো অ্যাসিডের কার্যকরী মূলক তৈরি করছে, পেপটাইড বন্ধন তৈরি করছে। দেখো এখানে কতগুলো গ্রুপের নাম দিয়ে দিয়েছি, পরীক্ষায় পড়ে রাখবে। যেমন অ্যালডিহাইড, এটা হচ্ছে CHO গ্রুপ, অ্যালকোহল OH গ্রুপ, কিটোন CO গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড এটা হচ্ছে COOH, ইথারের মধ্যে O গ্রুপ, এখানে এস্টারের মধ্যে COOR গ্রুপ রয়েছে, অ্যামিনের মধ্যে NH2 গ্রুপ রয়েছে, অ্যামাইডের মধ্যে CONH2 গ্রুপ রয়েছে। এই গ্রুপগুলোর নাম ভালো করে পড়ে রাখবে, পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেবে যে ইথাইল অ্যালকোহলে কোন গ্রুপ আছে, বা অ্যালকোহলের মধ্যে কোন গ্রুপ আছে, এস্টারের মধ্যে কোন গ্রুপ আছে, তোমাকে পড়ে যেতে হবে, ঠিক আছে? চলো এগুলো কোর্সের ভেতরে আরও ডিটেলস আমি পড়াই, তো হচ্ছে কোর্সের ছেলেপেলেরা জানে। আর তোমরা যেখান থেকেই পড়বে না কেন এগুলো একটু পড়ে রাখবে বাবা, ঠিক আছে? শুধু আমার কোর্সের ছেলেপেলেকে যে ভালো করে পড়ালাম, ঠিক আছে, বা এরকম করলাম এরকম নয় চিন্তা ভাবনা, কিন্তু এখানে সময় কম, এখানে যতটা বলার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আমি বলছি। এবার তোমাকে পড়তে হবে, কনসেপ্ট জানতে হবে। কনসেপ্ট তুমি নিজে থেকে পড়ো, তুমি অন্য স্যারের কাছ থেকে পড়ো, তুমি আমার কাছ থেকে পড়ো, যেখান থেকে পড়ো কনসেপ্ট তুমি পড়ো, কারণ পরীক্ষায় কনসেপচুয়াল প্রশ্ন আসবে, ঠিক আছে? চলে এসো পরের কোশ্চেন। এখানে দেওয়া আছে আধুনিক অপারেটিং সিস্টেমে অল্ট প্লাস ট্যাব, কম্পিউটারের কোশ্চেন এটা, অল্ট প্লাস ট্যাব এর প্রাথমিক কাজ কি? অল্ট প্লাস ট্যাব দিয়ে কি করা হয়? দেখো কম্পিউটার যদি তুমি কিবোর্ড দেখো, কিবোর্ডের মধ্যে দুখানা ট্যাব পাবে, এখানে একটা অল্ট পেয়ে যাবে, দুবার অল্ট পাবে, এখানে একটা পাবে, এখানে একটা পাবে অল্ট, আর এখানে একটা ট্যাব বলে তুমি কি পাবে না বাটন পাবে, ঠিক আছে? তাহলে এই দুটো বাটনকে একসঙ্গে টিপলে কি হবে, একসঙ্গে ক্লিক করলে পারে খোলা অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে পরিবর্তন করতে পারবে, একদম অপশন এ। তাহলে তুমি 3-4টে এখানে অ্যাপ্লিকেশন খুলে রেখে দিয়েছো, 3-4টে এখানে উইন্ডো খুলে রেখেছো, তাদের মধ্যে অল্টারনেট করবে, পরিবর্তন করতে পারবে কি করে? অল্ট প্লাস ট্যাব টিপবে, অল্ট প্লাস ট্যাব, ঠিক আছে? তাহলে এটা আমাদের ঠিক উত্তর হয়ে গেল অপশন এ। এছাড়াও দেখো কতগুলো আমি শর্টকাট কি তোমাদের জন্য বলে দিচ্ছি। কন্ট্রোল প্লাস সি যদি পরীক্ষায় দেয় যে কন্ট্রোল প্লাস সি একসঙ্গে ক্লিক করলে কি হবে, তাহলে কন্ট্রোল প্লাস সি কোনো ফাইলকে কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি তুমি ক্লিক করবে। কন্ট্রোল প্লাস ভি এই কপি করা জিনিসটাকে ওখানে পেস্ট করার জন্য তুমি কি করবে? কন্ট্রোল প্লাস ভি ইউজ করবে। কন্ট্রোল প্লাস এক্স যদি করো তাহলে এখানে কাট করে নেবে, ঠিক আছে? কোনো বস্তুকে বা কোনো একটা ফাইলকে কাট করে নিয়ে আসবে বা ওখান থেকে মুছে আর একটা জায়গায় নিয়ে আসবে, তাহলে তুমি কন্ট্রোল প্লাস এক্স ক্লিক করবে। আর দেওয়া আছে এখানে কন্ট্রোল প্লাস জেড, ভুলবশত কোনো কাজ তুমি যদি মুছে ফেলো, আগের আবার সেই অবস্থায় ফিরে যেতে চাও, তাহলে তোমাকে করতে হবে কন্ট্রোল প্লাস জেড, তাহলে আগেরটা আবার তুমি চলে আসবে, আন্ডু বলা হয় এটাকে। কন্ট্রোল প্লাস এস মানে কোনো ফাইলকে বা ডকুমেন্টসকে তুমি যদি সেভ করতে চাও, তাহলে পারে কি করতে হবে? কন্ট্রোল প্লাস এস তোমাকে ক্লিক করতে হবে। কন্ট্রোল প্লাস এ মানে তুমি যে ডকুমেন্ট খুলেছো সেটাকে একসঙ্গে যদি সিলেক্ট করতে হয়, তাহলে পরে তুমি কন্ট্রোল প্লাস এ করবে, তোমার সিলেক্ট হয়ে যাবে। তাহলে এই শর্টকাট কিগুলো তো একটু পড়ে রাখবে। চলে এসো পরের কোশ্চেনে। দেয়া আছে কৃত্রিমভাবে উৎপাদিত মৌলগুলোর ক্ষেত্রে কোনটা সঠিক? দেখো পৃথিবীতে 118খানা মৌল আছে বর্তমানে, কিন্তু 118খানা মৌলের মধ্যে প্রত্যেকটা কিন্তু প্রাকৃতিক মৌল না, কিছু কৃত্রিম মৌল, যেগুলোকে কৃত্রিমভাবে তৈরি করেছেন বিজ্ঞানীরা। সেই কৃত্রিম মৌলগুলোর ক্ষেত্রে কোনটা সঠিক? বলেছে এগুলো স্বল্পস্থায়ী, এগুলো দীর্ঘস্থায়ী, এগুলো পর্যায় সারণীর সব গ্রুপে পাওয়া যায়, এগুলো প্রাকৃতিক উপাদানের মতো স্থিতিশীল। দেখো এরা দীর্ঘস্থায়ী নয়, এরা পর্যায় সারণীর সব গ্রুপে পাওয়া যায় না, এদের প্রাকৃতিক উপাদানের মতো স্থিতিশীলও না, এরা স্বল্পস্থায়ী। তাহলে এরা হচ্ছে স্বল্পস্থায়ী। তাহলে এই মৌলগুলোর নাম কি হয়? দেখো প্রথম আবিষ্কৃত কৃত্রিম মৌলের নাম হচ্ছে টেকনিশিয়াম বলা হচ্ছে, যার নাম হচ্ছে টিসি। এর পারমাণবিক সংখ্যা কত হচ্ছে? 43 হচ্ছে। কোথায় ইউজ করা হয় বলো তো? ডায়াগনস্টিক ইমেজিং তৈরি করতে, হার্টের ইমেজিং তৈরি করতে, ঠিক আছে? তুমি যখন ইমেজিং তৈরি করা হয়, ঠিক আছে, MRI মেশিনের মধ্যে করা হয়, তখন হচ্ছে তোমার এই আইসোটোপটা কিন্তু কাজে লাগে। কৃত্রিমভাবে তৈরি করা টেকনিশিয়াম, প্রথম তোমার উৎপাদিত কৃত্রিম মৌলের নাম টেকনিশিয়াম, পড়ে রাখবে। এছাড়াও আমাদের আরেকটা মৌল রয়েছে কৃত্রিমভাবে তৈরি করা, আরেকটা মৌল হচ্ছে প্লুটোনিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 94। এটা ইউজ করা হয় কোথায়? এটা হচ্ছে পারমাণবিক চুল্লিতে, নিউক্লিয় রিঅ্যাক্টরে ইউজ করা হয়। এবং আগে ইউজ করা হতো কোথায়? আগে ইউজ করা হতো এটা পারমাণবিক বোমা তৈরি করার জন্য। তাহলে এটাও কৃত্রিমভাবে তৈরি করা হয়, প্রাকৃতিকভাবে খুব কম পাওয়া যায়। হিরোশিমা নাগাসাকিতে যে বোমা ফাটানো হয়েছিল সেটা কি ছিল? প্লুটোনিয়াম বোমা ছিল। সেই প্লুটোনিয়ামকে ইউজ করা হতো, কিন্তু এখন এটা আমরা পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হচ্ছে। কৃত্রিমভাবে আমরা এটাকে তৈরি করছি, প্রাকৃতিকভাবে খুব কম পাওয়া যায় প্লুটোনিয়াম, মনে রাখবে। চলে এসো নেক্সট কোশ্চেনে। দেখো দেওয়া আছে EWS এর জন্য সর্বোচ্চ কত শতাংশ সংরক্ষণের অনুমতি দিয়েছে সরকার?
ইডাব্লিউএস বলে এখন একটা নতুন সেকশন চলে এসেছে। দেখবে ক্যাটাগরি, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের ক্যাটাগরির মধ্যে এসসি এসটি আছে, ওবিসি আছে, তার সঙ্গে একটা ইডাব্লিউএস যুক্ত হয়েছে। স্যার এই ইডাব্লিউএস মানে কি? ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন। ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য সরকার বর্তমানে 10% 10% রিজার্ভেশন দিয়েছে। এছাড়াও দেখো এসসি এসটি রয়েছে 22.5%, ওবিসির জন্য 27%, ইডাব্লিউএস এর জন্য কিন্তু 10%, আর বাদ বাকি যেগুলো পড়ে আছে সেগুলো হচ্ছে জেনারেলদের জন্য রয়েছে। তাহলে 10% এই যে রিজার্ভেশন, এটা চালু হয়েছে কবে না 2019 সালে 103তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। পরীক্ষায় দেবে যে ইডাব্লিউএস কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে? 103 সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে। যারা এসসি এসটি বা ওবিসি সংরক্ষণের আওতায় পড়ে না তাদেরকে জেনারেল, মানে তারা জেনারেল, তো জেনারেলদের মধ্যে যারা আবার ইকোনমিক্যালি উইকার সেকশন, যাদের মাসিক আয় হচ্ছে 8 লক্ষ টাকার কম, 8 লক্ষ টাকার কম, তারা হচ্ছে ইডাব্লিউএস এর মধ্যে পড়বে। তার মানে যারা এসসি নয়, এসটি নয়, ওবিসি নয়, জেনারেল ছিল, সেই জেনারেলদের মধ্যে যাদের আয় হচ্ছে, ইনকাম হচ্ছে বছরে 8 লক্ষ টাকার কম, তাদের আবার ইডাব্লিউএস করে দেওয়া হয়েছে। তাহলে মনে রাখবে 8 লক্ষ টাকার কম 2022 সালে 7ই তোমার নভেম্বর সুপ্রিম কোর্ট রায় দেয় এবং তারপর থেকে এটা চালু হয়। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে অরুণাচল প্রদেশের পূর্বে কোন দেশ রয়েছে? অরুণাচল প্রদেশ ভারতের একটা রাজ্য, যেমন পশ্চিমবঙ্গ ভারতের একটা রাজ্য, অরুণাচল প্রদেশও হচ্ছে ভারতের একটা রাজ্য। এই রাজ্যের পূর্ব দিকে কে রয়েছে? দেখো ভারতবর্ষ এরকমভাবে ম্যাপ রয়েছে, এই ম্যাপের মধ্যে এখানে হচ্ছে অরুণাচল প্রদেশ অবস্থান করছে। এর পূর্ব দিকে কোন কোন রাজ্য বা কোন দেশ রয়েছে? বাংলাদেশ, ভুটান, মায়ানমার নাকি চীন রয়েছে? দেখো এখানে চলে এসো, একটু ভারতের ম্যাপ দেখে নিই আমরা। এই হচ্ছে ভারতের যদি ম্যাপ হয় তাহলে পারে অরুণাচল প্রদেশ এখানে অবস্থান করছে, এবং তার পূর্ব দিকে কে রয়েছে? দেখো তার পূর্ব দিকে হচ্ছে মায়ানমার রয়েছে, মায়ানমার হচ্ছে পূর্ব দিকে রয়েছে। আর যদি বলতো এখানে উত্তর দিকে কে রয়েছে? উত্তর দিকে রয়েছে আমাদের চীন, বা উত্তর পূর্ব দিকে এইদিকেও চীন রয়েছে। তাহলে মনে হবে যে চীন পূর্ব দিকে আছে, কিন্তু পূর্ব দিকে চীন নয় বাবা, মায়ানমার আছে, এবং উত্তর পূর্ব দিকে বা উত্তর দিকে রয়েছে চীন, এবং পশ্চিম দিকে, পূর্ব দিকে এটা, পশ্চিম দিকে কে আছে? ভুটান আছে, ভুটান। আর নিচের দিকে কে আছে? নিচের দিকে তোমরা দেখবে ভারতের দুটো রাজ্য, নাগাল্যান্ড, আসাম, এগুলো হচ্ছে নিচের দিকে রয়েছে না, উত্তর দক্ষিণ দিকে রয়েছে অরুণাচল প্রদেশের আসাম, নাগাল্যান্ড। তাহলে উত্তর এখানে কি হবে? উত্তর হয়ে যাবে এখানে মায়ানমার, পূর্ব দিকে রয়েছে। এরকমভাবে ভারতের ম্যাপ পয়েন্টিং জানতে হবে, উত্তরে কে আছে, কোন রাজ্যের পশ্চিমে কে আছে, তো রাজ্য ধরে ধরে পড়তে হবে। ম্যাডাম তোমাদেরকে ভারতের ম্যাপ পয়েন্টিং শিখিয়েছেন, তোমরা জানো, ভালো করে ক্লাস করে নেবে। চলে আসো আমাদের পরের প্রশ্ন। বলেছে ডেজার্ট ন্যাশনাল পার্ক কোন বিপন্ন পাখির জন্য বিখ্যাত? ডেজার্ট ন্যাশনাল পার্ক, মনে রাখবে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বলে একটা পাখি রয়েছে, তার জন্য বিখ্যাত। এই পাখিটা বর্তমানে বিপন্ন রয়েছে, এই পাখিটা বর্তমানে বিপন্ন অবস্থায় রয়েছে। এটা আমাদের অবস্থান করছে রাজস্থানের মধ্যে, রাজস্থানে অবস্থান করছে কোথায়? গ্রেট ন্যাশনাল পার্ক, রাজস্থানের জয়সালমীরে অবস্থান করছে গ্রেট ন্যাশনাল পার্ক, এবং সেখানে এই ইন্ডিয়ান বাস্টার্ড বলে পাখিটা দেখা যাচ্ছে। এটা বিপন্ন অবস্থায় রয়েছে মনে রাখবে, এবং এটাকে রেড ডেটা বুকে স্থান দিয়ে দেওয়া হয়েছে। রেড ডাটা বুক, রেড ডেটা বুকের মধ্যে এটার নাম কিন্তু চলে এসেছে। তো আজকের ক্লাসে এই অবধি থাকবে। তোমাদেরকে যে প্রশ্নগুলো করালাম শুধু সেই প্রশ্নগুলো করালাম না, প্রশ্নের পেছনে থাকা কনসেপ্ট জানালাম, এবং সেই কনসেপ্ট থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। তো আশা করছি ক্লাস তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং পরের পার্ট যদি তোমরা চাও অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট বক্সের মধ্যে লিখবে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।